তো আজকে হচ্ছে 25শে জুন 2024, আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 34তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় ক্লাস। তো আজকে আপনাদের একটা শিট দিয়েছি, সেটা পড়ে পড়বো। আগে হচ্ছে আমরা গত দিনের 2 নাম্বার প্রশ্নটা বাকি ছিল। তো গত দিনের যে লেকচার শিট দিয়েছি সেটা একটু সবাই হাতে নেন। যারা অনলাইনে আছেন তারা স্ক্রিনের দিকে চোখ রাখুন, দেখেন গত দিনের যে 2 নাম্বার প্রশ্নটা স্ক্রিনে দেখা যাচ্ছে। আমরা 2 নাম্বার প্রশ্নটা একটু দেখি। 2 এর পথে প্রশ্ন আসছে যে কোন কোন ক্ষেত্রে একজন পুলিশ অফিসার গ্রেফতারি পরোয়ানা ব্যতি রেখে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে, অর্থাৎ মানে ওয়ারেন্ট ছাড়া একজন পুলিশ অফিসার গ্রেফতার করতে পারে কোন কোন ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলো জানতে চেয়েছে। এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার ক্ষমতা সংশ্লিষ্ট আইনগত বিধান উল্লেখে বর্ণনা দিন। এবং এখানে জানতে চেয়েছে যদি কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয় তাহলে ওই ব্যক্তিকে পুলিশ তার হেফাজতে কতক্ষণ রাখতে পারে, বা পুলিশ গ্রেফতার করার পরে পুলিশের করণীয় কি, সে কি আজীবন থানায় রেখে দেবে নাকি ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, না আর কি কি করার আছে, এটা হলো মোটামুটি জানতে চেয়েছি। তো আমরা মূল প্রশ্নে উত্তরে যাওয়ার আগে আপনাদের আমি একটু বলে নিই। আপনারা অবশ্যই সবাই অবগত আছেন যে বিনা পরোয়ানায় মানে ওয়ারেন্ট ছাড়া পুলিশ গ্রেফতার করতে পারে ফৌজদারি কার্যবিধির 54 ধারায়, 55 ধারায়, 57 ধারায়, আর হচ্ছে 151 ধারা। এই 4টা ধারা ছাড়াও আরো 2-1টা ক্ষেত্রেও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, বা সেগুলো আমাদের উল্লেখ না করলেও চলবে। আপাতত এটা মনে রাখেন যে 54 ধারায় আমরা জানি যে 54 ধারায় পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে 9টা ক্ষেত্রে। ওই যে যদি কেউ আমলযোগ্য অপরাধ করে, ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া গেলে, চোরাই মাল পাওয়া গেলে, অপরাধী ঘোষিত কোনো ব্যক্তিকে, তারপরে যদি সশস্ত্র বাহিনী হতে পলায়ন করে, 565(3)-এর শর্ত ভঙ্গ করে, বাংলাদেশের বাইরে আমলযোগ্য অপরাধ করলে, আর যাকে গ্রেফতারের জন্য অনুরোধ করা হয়েছে, এরকম 9টা গ্রাউন্ড আছে 54 ধারায়। 55 ধারায় বলা হয়েছে যে অভ্যাসগত দস্যু বা ভবঘুরেদের বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে কত ধারায়, 55 ধারায়। আর 57 ধারায় বলা হয়েছে যে পুলিশের সামনে যদি আমল অযোগ্য অপরাধ করে, নন কগনিজেবল অফেন্স, নর্মালি নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে কিন্তু বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না। তো পুলিশের সামনে যদি কেউ আমল অযোগ্য অপরাধ করে এবং যদি পুলিশ তাকে নাম ঠিকানা জিজ্ঞাসা করে এবং সে যদি নাম ঠিকানা না দিতে চায় বা ভুল নাম ঠিকানা দেয়, তাহলে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রেও পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে কত ধারায়, 57 ধারায়। এছাড়া আমরা জানি যে যখন যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয় যে কাউকে গ্রেফতার না করলে কোনো আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ বিএনপি আওয়ামী লীগ 2 দলই একেবারে অস্ত্র শস্ত্র নিয়ে রেডি, যে কোনো সময় দাঙ্গা বেঁধে যেতে পারে, এবং পুলিশের কাছে যদি মনে হয় যে কাউকে গ্রেফতার যদি না করা হয় তাহলে দাঙ্গা অবশ্যই সংগঠিত হবে, তাহলে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে কত ধারায়, 151 ধারায়। তো এই 4টা ধারাই আমরা বিস্তারিত পড়বো এই কথায়। আর যখন গ্রেফতার করা হয়ে গেল তখন কি করতে পারে, বিনা পরোয়ানায় যখন গ্রেফতার করে ফেললো তখন অ্যাকচুয়ালি আমরা জানি যে ফৌজদারি কার্যবিধির 61 ধারায় বলছে যে বিনা পরোয়ানায় গ্রেফতার করলে অবশ্যই তাকে 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেট বা আদালতে হাজির করতে হবে। এবং যদি মনে হয় যে 24 ঘন্টার বেশি পুলিশের কাছে তারে রাখা দরকার, তাহলে পুলিশ 167(2) ধারায় রিমান্ডের আবেদন করবে, এবং আদালত সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর করতে পারে একটানা কতদিন, 15 দিন, মনে আছে কিনা। আর যদি কাউকে পরোয়ানা সহ গ্রেফতার করে তাহলে কিন্তু পুলিশ তাকে 1 ঘন্টা 1 সেকেন্ডও রাখতে পারবে না, পুলিশ তাকে অনতি বিলম্বে কোথায় দিতে হবে, ম্যাজিস্ট্রেটের কাছে বা আদালতের কাছে। তাহলে আমরা মূল প্রশ্নের উত্তরে চলে যাই, আসেন। তাহলে আমরা পড়া শুরু করি। দেখেন যে আহ, সবাই স্ক্রিনে দেখেন যে যেসব ক্ষেত্রে একজন পুলিশ অফিসার গ্রেফতারি পরোয়ানা ছাড়া, এটা বললেন গ্রেফতারি পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। তো গ্রেফতারি পরোয়ানা ছাড়া কখন একজন ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করতে পারে তা ফৌজদারি কার্যবিধির 54, 55, 57, আন্ডারলাইন করবেন, ও 151 ধারায় বলা আছে। কত কত ধারায়, আমরা সরাসরি চলে আসি 54 ধারা।
ধারা 54 দেখেন, 54 ধারার অধীন বল দিবেন 9 প্রকারের ব্যক্তিকে, আন্ডারলাইন করে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। 54 ধারায় কয় প্রকারের ব্যক্তিকে? 9 প্রকারের। দেখেন, আমলযোগ্য কোনো অপরাধে জড়িত আছে এমন সন্দেহভাজন ব্যক্তিকে, পুলিশের কাছে যদি মনে হয় যে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধে জড়িত আছে, তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। কত ধারায়? 54 ধারায়। আচ্ছা অনুপ সাহেব, আমলযোগ্য নাকি আমল অযোগ্য অপরাধ এটা পুলিশ বুঝবে কিভাবে? এটা তো স্যার তফসিল অনুযায়ী স্যার। কোন তফসিল, কোন কলাম বলেন? আমাদের তো দ্বিতীয় দ্বিতীয় তফসিলের তৃতীয় দ্বিতীয় তফসিলের তৃতীয় কলাম, ধন্যবাদ। মানে ফৌজদারি কার্যবিধিতে কোন কোন অপরাধ আমলযোগ্য আর কোন কোন অপরাধ আমল অযোগ্য, এটা আলোচনা করা হয়েছে দ্বিতীয় তফসিলের তৃতীয় কলামে। যারা এরপরও বুঝেন না যে আমলযোগ্য আমল অযোগ্য অপরাধ কি, সেটা বলা যায় যে ওয়ারেন্ট ছাড়া যদি গ্রেফতার করতে পারে সেটা বলে আমলযোগ্য, আর ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার না করতে পারলে, মানে ওয়ারেন্ট যেখানে লাগবে সেটা বলে কি? আমল অযোগ্য। তাহলে দেখেন যে 2 নাম্বারটা দেখেন, আইনসম্মত কারণ ব্যতীত যে ব্যক্তির কাছে ঘর ভাঙার সরঞ্জাম আছে। তানবীর হচ্ছে মাদ্রাসার শিক্ষক বা একজন শিক্ষানবিশ আইনজীবী। এখন উনি রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে, ওনার পিছনে সাইকেলের সাথে বড় এক ব্যাগ আছে যেখানে ঘর ভাঙার সরঞ্জাম আছে। পুলিশ ওনারে থামায় জিজ্ঞাসা করলো যে আপনার ব্যাগে কি? তো ব্যাগে দেখা গেল যে ঘর ভাঙার সরঞ্জাম, কাঠমিস্ত্রি বা ঘর ভাঙতে যা যা লাগে এগুলো আছে। এখন তানবীর জিজ্ঞাসা করলো আপনার কাছে আপনি কি করেন? আমি অ্যাডভোকেসি করি বা শিক্ষানবিশ আইনজীবী বা শিক্ষক। তাহলে আপনার কাছে ঘর ভাঙার সরঞ্জাম কেন? উনি যৌক্তিক কোনো উত্তর দিতে পারে নাই, তাইলে ওনারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। কত ধারায়? 54 ধারায়। তারপরে দেখেন যে ফৌজদারি কার্যবিধির অধীন বা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে, অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তিকে সরকার অপরাধী হিসেবে ঘোষণা করে। আপনাদের মনে আছে হয়তো বা এরশাদ শিকদারের নাম সবাই শুনছেন, তাকে একসময় অপরাধী হিসেবে ঘোষণা করছিল। বা সরকার যদি কাউকে অপরাধী হিসেবে ঘোষণা করে তারে গ্রেফতার করতে পারে কি হিসেবে? বিনা পরোয়ানায়। যার নিকট, আন্ডারলাইন করবেন, চোরাই মাল আছে বলে সন্দেহ হয়। চোরাই মাল, চোরাই মাল আসলে স্টলেন প্রপার্টি। যে কোনো ব্যক্তির কাছে রাস্তা দিয়ে একজন, ধরেন এমনি একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, পুলিশ দেখলো যে তার কাছে একটা দামি চেন আছে বা আইফোন আছে, যাই হোক, পুলিশ যদি জিজ্ঞাসা করে যে এই চেনের মালিক কে, সে মোটামুটি কোনো যৌক্তিক উত্তর দিতে পারে নাই বা সে নার্ভাস হয়ে গেছে। তো সেই ক্ষেত্রেও তারে কি, যদি মনে করে পুলিশ যে এটা হচ্ছে চোরাই মাল, তারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তারপরে দেখেন 5 নাম্বার, পুলিশের কাজে বাধা দিলে বা পুলিশের আইনসঙ্গত হেফাজত থেকে পালালে। যদি কেউ পুলিশের কোনো কাজে বাধা দেয়, কোনো কাজে বাধা দেয় বা পুলিশের আইনসঙ্গত হেফাজত থেকে পালায়, তাহলে সেই ক্ষেত্রেও পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী ব্যক্তি, সশস্ত্র বাহিনী হতে যদি কেউ পলায়ন করে, অনেক সময় এমন আছে যে ট্রেনিং এ থাকা অবস্থায় সে ট্রেনিং এর যে কষ্ট এটা সহ্য করতে না পেরে কি করে? পলায়ন করে। তাহলে সেই ক্ষেত্রেও তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। 6 নাম্বার 7 নাম্বারটা দেখেন, বাংলাদেশের বাইরে এমন কোন অপরাধ করা হলে যা বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ। বাংলাদেশের বাইরে মানে বোঝাচ্ছে কি? অন্য কোন দেশে এমন একটা অপরাধ করেছে যেটা বাংলাদেশের আইন অনুযায়ী কি বলেন তো আমলযোগ্য। ধরেন এই যে রিসেন্টলি আমাদের এমপি আনারুল হক আনার সাহেবের হত্যা মামলায় বাংলাদেশের একজন জিহাদ কলকাতায় যাইয়া তারে কি করছে? হত্যা করছে, তারে খণ্ড বিখণ্ড করছে। তাহলে সে বাংলাদেশি নাগরিক, বাট এই অপরাধটা করছে কোথায়? কলকাতায়। তাহলে তারেও ওই, তারে বাংলাদেশের যেখানে পাওয়া যাবে সেখান থেকেই তারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তারপরে দেখেন যে মুক্তিপ্রাপ্ত আসামি ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 565(3) ধারার শর্ত ভঙ্গ করলে। 565(3)-এ আসলে যেটা আছে সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আদালত যখন কোনো ব্যক্তিকে মুক্তি দেয়, ধরেন খালাস দিল বা এমনি মুক্তি দিল, তখন আদালত তাকে বলতে পারে যে আপনি আপনার বাসস্থান যেখানেই যান না কেন আদালতকে অবগত করতে হবে। অর্থাৎ আপনি মুক্তি পেলেন, তানভীর বললো মুক্তি পেলো, তানভীর বললো, তানভীর বাড়ি গুড়াসি, তানভীর বললো যে গুড়াসি ছেড়ে আপনি যদি অন্য কোথাও থাকতে চান অবশ্যই আদালতকে কি অবগত করে যেতে হবে। তানভীর যদি গুড়াসি ছেড়ে চন্দ্রদিঘালিয়া ভুইয়া বাড়িতে থাকতে চায় অবশ্যই আদালতকে কি করতে হবে? অবগত করতে হবে, নাইলে কিন্তু তানভীরকে গ্রেফতার করতে পারে বিনা কারণে। আচ্ছা, তারপরে দেখেন যে
যাকে গ্রেফতার করার জন্য অন্য কোনো পুলিশ অফিসারকে অনুরোধ করা হয়েছে। যদি পুলিশ অফিসারকে অনুরোধ করা হয় তাহলে সেই ক্ষেত্রেও তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে। তো আমি এখানে আপনার এই যে যে 9টা আছে, এটা আপনার সিরিয়ালি না রাখলেও চলবে। আপনি মোটামুটি লিখবেন যে আমলযোগ্য অপরাধ করলে, ঘর ভাঙা সরঞ্জাম পাইলে, তারপরে যাকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে, চোরাই মাল পাওয়া গেলে, পুলিশের কাজে বাধা দিলে, সশস্ত্র বাহিনীতে পলায়ন করলে, বাংলাদেশের বাইরে আমলযোগ্য অপরাধ করলে, 565(3) ধারা ভঙ্গ করলে, আর যাকে গ্রেফতারের জন্য অনুরোধ করা হয়েছে। তো এরপরে আমরা চলে আসি, দেখেন ধারা 55। 55 ধারা, 55 ধারার অধীন আন্ডারলাইন করেন, পুলিশ ভবঘুরে এবং সন্দেহভাজন দস্যুদের বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তাহলে পুলিশ ভবঘুরে বা সন্দেহভাজন দস্যুদেরও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এটা কত ধারায়? 55 ধারায়। আমরা চলে এসেছি 57 ধারায়। ধারা 57। সাধারণত আমরা জানি যে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করতে পারে না, কিন্তু 57 ধারায় বলতেছে, দেখেন 57 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি পুলিশের সামনে, আমল আন্ডারলাইন করেন, আমল অযোগ্য অপরাধ করে, পুলিশের সামনে কি অপরাধ করছে এবং পুলিশকে নাম ঠিকানা দিতে বল দিবেন অস্বীকার করে বা মিথ্যা নাম ঠিকানা দেয়, তবে উক্ত ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে। ধরেন পুলিশের সামনে একজন আরেকজনকে গালি দিছে বা একজন আরেকজনকে বাজে কথা বলছে, তো গালি দেওয়া বা বাজে কথা বলা ধরেন এটা ওই মানহানির পর্যায়ে পড়ে। মানহানি তো আপনার নন কগনিজেবল অফেন্স। তাহলে পুলিশ এই ক্ষেত্রে তো বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না। কিন্তু যে গালি দিছে, পুলিশ বললো যে তোর বাড়ি কোন জায়গায়, তুই গালাগালি করলি কেন, তোর নাম ঠিকানা দে। সে নাম ঠিকানা দিতে চায় না বা দিলেও কি দিছে বলতেছে, তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করবে কত ধারায়? 57 ধারায়। তাহলে স্যার ওই আপনি হয়তো অপরাধ করতে হবে, পাশাপাশি নাম ঠিকানা জিজ্ঞেস করে না বলে সেই ক্ষেত্রে গেলে হ্যাঁ। আমি ভাবছি শুধু আমূলক অপরাধ করলে মনে হয় এত কিছু। না, আমল অযোগ্য অপরাধ করছে, আমল অযোগ্য অপরাধ করার ক্ষেত্রে তো গ্রেফতার করতে হলে অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে, ওয়ারেন্ট লাগবে। তো যদি এখন পুলিশ তারা জিজ্ঞাসা করছে, পুলিশ যেহেতু গ্রেফতার করতে পারতেছে না, এই কারণে তো তারা জিজ্ঞাসা করছে। পুলিশের যদি গ্রেফতার করার ক্ষমতা থাকে, তা পুলিশ কি কিছু জিজ্ঞেস করে? তো তো আগের থেকে যাই ধরে নিয়ে আসবে। তারা জিজ্ঞাসা করছে, সে বললো যে নাম ঠিকানা যা দিছে এগুলো হচ্ছে কি ভুল, তাহলে সেই ক্ষেত্রে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। পুলিশের এত সময় আছে নাম ঠিকানা জিজ্ঞেস করার? তাহলে কত কাজ। দেখেন 151 ধারা, যে অন্য কোনো পন্থায় আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করা না গেলে পুলিশ কোনো ব্যক্তিকে 151 ধারা অনুসারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তাহলে আমি একটু আগে একটা উদাহরণ দিলাম, তানভীর বলেন তো 151 ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করে কখন, কোন পরিস্থিতিতে? সেগুলো যদি না থাকে তাহলে স্যার এই 151 পেতে পারবে। এরকম তো কোনো কথা আমি বলি নাই। এই অনুপ বলেন তো 151 ধারায় কখন গ্রেফতার করে বিনা পরোয়ানায়? আসমা খানম বলেন। প্রস্তুতি যে কোনো সময় আন্দোলন লেগে যেতে পারে, সেই পরিস্থিতি যদি অন্য কোনো পন্থায় মোকাবেলা করা সম্ভব হয় তখনই 151 ধারা। ভাই ওই যে আপনার, ধন্যবাদ, আপনার তো ইসেই লেখা আছে দেখেন, আপনার ওই আমাদের এখানেই লেখা দেখেন, অন্য কোনো পন্থায় আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করা না গেলে। অনেক সময় এই এই আপনাদের প্রিলিতে আমি 151 ধারা একটা শীট দিছিলাম, মনে আছে কিনা, 149 থেকে 153। তো ওখানে একটা কথা আছে জি যে স্যার, কেসের বুঝছিলাম স্যার। বাড়িতে একটা কথা বলা আছে যে যদি কোনো দেখা গেল কোর্টের থেকে অনেক সময় আছে যে দুই পক্ষ কোর্ট থেকে বেরিয়েই হাতাহাতিতে লিপ্ত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে পুলিশের যদি মনে হয় যে তারে গ্রেফতার না করলে হাতাহাতি ঠেকানো যাচ্ছে না, তাহলে তারে 151 ধারা গ্রেফতার করতে পারে। অথবা এই যে আমাদের কাঠি বা মাঝিগাতি গ্রামে মারামারি বাঁধে, তো যদি এরকম হয় যে তারা মারামারির মাত্র প্রস্তুতি নিচ্ছে, এমন সময় যদি মনে হয় যে গ্রেফতার না করলে মারামারি অবশ্যই বেঁধে যাবে বা দাঙ্গা হাঙ্গামা হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে গ্রেফতার করতে পারে। আপনারা স্যার আমূলক অপরাধ করার সম্ভাবনা আছে, আছে, জি। সেই ক্ষেত্রেই গ্রেফতার করা। জি, বুঝতে পারছেন? তো এগুলা কিন্তু খুব বেশি কঠিন না, কয়েকবার রিডিং করলে এমনিতেই মনে থাকা উচিত আপনাদের। বুঝে বুঝে পড়বেন। আমাদের প্রশ্নের যে দ্বিতীয় অংশ, সেখানে জানতে চেয়েছে যে গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখার বিধান। তানভীর বলেন যে যদি কাউরে পুলিশ গ্রেফতার করে,
তাহলে পুলিশ ওই ব্যক্তিরে কি করবে? তাহলে প্রথম বিধান হলো যে 24 ঘন্টার ভিতর নিকটতম একটি সম্পূর্ণ ব্যক্তির নিকটে যে কি করেছে মানে হাজির না করতে পারলে তথ্য দিবে হাজির না করতে পারলেও তথ্য দেবে, কোথায় পাইছেন? অনেক সময় আমরা এক জায়গায় আমাদের ভয় লাগে এই ক্ষেত্রে তথ্য আনতে যদি সময় লাগে তাহলে তো যে জায়গা গ্রেফতার করছে সেই জায়গার ম্যাজিস্ট্রেটের কাছে নিবে। এতকাল পড়ার পরে যদি এই কথা বলেন হবে তানভীর, তখন তো ওই যে 85-86 ধারার বিধান ফলো করবে, ট্রানজিট রিমান্ড, মনে আছে? তাৎক্ষণিক তো ম্যাজিস্ট্রেট না দিতে হবে। তাহলে যদি কাউকে পুলিশ বিনা কারণে গ্রেফতার করে, পুলিশ তারে 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে। সহজ কথার এত পেছান কার? দেখেন তাহলে ফৌজদারি কার্যবিধি দেখেন, ধারা 61 ও সংবিধানের গোল দিবেন 33 অনুচ্ছেদ অনুযায়ী আটককৃত ব্যক্তিকে সর্বোচ্চ 24 ঘন্টা পুলিশ হেফাজতে রাখতে পারবে। এখানে আটককৃত লেখা আছে না ভাই? এর উপরে একটু লেখেন বিনা পরোয়ানায় আটককৃত ব্যক্তিকে। বিনা পরোয়ানায় পাইছেন? বিনা পরোয়ানায় আটককৃত ব্যক্তিকে সর্বোচ্চ 24 ঘন্টা পুলিশ তার হেফাজতে রাখতে পারবে। তানভীর বুঝতে পারছেন? ম্যাজিস্ট্রেট তার অনুমতি ব্যতীত পুলিশ হেফাজতে 24 ঘন্টার বেশি রাখতে পারবে না। আইনের বিধান অনুসারে 24 ঘন্টার মধ্যে, আন্ডারলাইন করবেন, আটককৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা আদালতে উপস্থাপন করতে হবে। ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হলে, আন্ডারলাইন করবেন, 167 ধারার কার্যক্রম। যখন ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করলো তখন কত ধারার কর্মকাণ্ড শুরু হবে? 167। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এবং তথ্য সুপ্রতিষ্ঠিত হলে বলে বিশ্বাসযোগ্য হলে ম্যাজিস্ট্রেট উক্ত আটককৃত ব্যক্তিকে, আন্ডারলাইন করেন, সর্বোচ্চ 15 দিনের জন্য পুলিশ হেফাজতে বা জেল হেফাজতে রাখার আটকের বা নির্দেশ দিতে পারে। একেই পুলিশ রিমান্ড। এখন কাউরে তো গ্রেফতার করলো পুলিশ, গ্রেফতার করার পর তাকে তো আবার 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করলো, কিন্তু পুলিশের কাছে মনে হচ্ছে যে তাকে পুলিশের আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। এখন জিজ্ঞাসাবাদ করতে তো আর সে ওই কারাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না, তাকে অবশ্যই ওই ব্যক্তিকে থানায় আনতে হবে, মানে এই জেল হেফাজতে আনতে হবে। তাহলে সেই ক্ষেত্রে পুলিশ তো আর ইচ্ছা করলেই আনতে পারবে না। পুলিশকে কি করতে হবে? রিমান্ডের আবেদন করতে হবে আদালতে। কত ধারায়? 167-র 2 ধারায়। এবং রিমান্ডের আবেদন করলে আদালত যদি মনে করে যে না আসলেই এটা এ যে অপরাধ করছে এটা প্রাইমা ফেসি কেস আছে, প্রাইমা ফেসি কেস মনে আছে, দৃষ্টত মামলা, বা যে ক্ষেত্রে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কাঁঠালের স্বাদ যেরকমই হোক না কেন সুঘ্রাণ নাকে আসতেছে, এটা কি বলেন? প্রাইমা ফেসি কেস। আম টক হোক ভিতরে যাই হোক কিন্তু দেখতে দারুণ লাগতেছে, এটা কি? প্রাইমা ফেসি কেস। বুঝতে পারলেন? তাহলে আদালতের কাছে যদি মনে হয় যে না আসলে অপরাধ করতে পারে, তাহলে তাকে আদালত রিমান্ড মঞ্জুর করতে পারে। অনধিক কতদিন? 15 দিন। এছাড়া দেখেন ফৌজদারি কার্যবিধির, আন্ডারলাইন করবে, 344 ধারায় বলা আছে সাক্ষীর অনুপস্থিতি বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে অনুসন্ধান বা বিচার কার্য স্থগিত রাখার প্রয়োজন হলে আদালত কারণ উল্লেখ করে, আন্ডারলাইন করবে, নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত বা মুলতবি করে করতে পারে এবং আসামিকে পুলিশ হেফাজতে পাঠাতে পারে। অর্থাৎ আন্ডারলাইন করবেন 167-2 ধারায় ম্যাজিস্ট্রেট বা আদালত কোনো মকদ্দমার, বানানটা ভুল আছে, মকদ্দমার তদন্ত পর্যায়ে রিমান্ডের আদেশ দিতে পারে, আর 344 ধারায় বিচারিক পর্যায়ে রিমান্ডের আদেশ দিতে পারে। তাহলে আনারুল হক সাহেব বলেন 167-2 এর সাথে 344-এর পার্থক্য কি? তদন্ত পর্যায়ে রিমান্ড। আর 344-এ কি আছে? আপনার বিচারিক পর্যায়ে রিমান্ডের আবেদন করে 344। এখন কোন ফৌজদারি মামলা তদন্ত পর্যায়ে আছে না বিচারিক পর্যায়ে আছে, বুঝবেন কেমনে? ও তো কখন যায়? বিচারিক পর্যায়ে শুরু হয় কখন বলেন তো? চার্জ গঠনের পরে। চার্জ গঠনের পরে হচ্ছে বিচার শুরু হয়, আর চার্জ গঠনের আগ পর্যন্ত তদন্ত বা অনুসন্ধান, তদন্ত বা অনুসন্ধান। তো এরপরে আমরা চলে এসে দেখেন যে ফৌজদারি মামলায় তদন্ত 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণ না হলে
আটককৃত ব্যক্তির বিষয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের অনুসরণীয় পদ্ধতি। যা বললাম ওই কথাই একটু আবার বিস্তারিত হয়ে বলা। দেখেন, বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কত, 33, এবং ফৌজদারি কার্যবিধির গোল দেবেন 61 ধারা অনুযায়ী কোন ব্যক্তিকে আটকের 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করা গোল দেবেন বাধ্যতামূলক। কি মূলক? বাধ্যতামূলক। এখানে কোন জায়গায় কি বলছে যে হাজির করতে না পারলেও তথ্য দেবে? আপনার 7 বইয়ের কোন জায়গা বলছে নাকি? দেখেন, আচ্ছা, যদি কোনো পুলিশ আটককৃত ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন 24 ঘন্টার মধ্যে, যে এটা ইম্পর্টেন্ট লাইন, 24 ঘন্টার মধ্যে উপস্থাপন করতে ব্যর্থ হয়, তাহলে সেই পুলিশ কর্মকর্তা অবৈধ আটকের জন্য দোষী হবে। আচ্ছা দেখেন, ধারা 167 এক ধারায়, ফৌজদারি কার্যবিধির 167 এক ধারায় 3টি শর্তের কথা উল্লেখ আছে। সেগুলো হলো: 61 ধারার বিধান মতে 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করা সম্ভব না হলে, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের দৃঢ় ভিত্তি থাকলে, আর পুলিশ ডায়েরিতে লিখিত ঘটনা সম্বলিত অনুলিপি সহ আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানো হলে। উল্লেখিত এই 3টি শর্ত পূরণ হলে ম্যাজিস্ট্রেট আসামিকে, আন্ডারলাইন করবেন, সর্বোচ্চ 15 দিন যেরকম হেফাজতে রাখা উপযুক্ত মনে করেন সেরকম হেফাজতে রাখার আদেশ দিবেন। এক্ষেত্রে উচ্চ আদালতের কিছু পর্যবেক্ষণ নিম্নে দেওয়া হলো। উচ্চ আদালতের একটা পর্যবেক্ষণ আছে, এই ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, ব্লাস্ট বাংলাদেশ বনাম ব্লাস্ট 69 ডিএলআর 63 মামলায় উচ্চ আদালত সিদ্ধান্ত দেয় যে ফৌজদারি কার্যবিধির, আন্ডারলাইন করবেন 167-2 ধারায় আদেশ প্রদানের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে অবশ্যই, আন্ডারলাইন করবেন, 54 এবং 61 ধারার বিধানের প্রতিপালনের ব্যাপারে সন্তুষ্ট হতে হবে, নয়তো ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে বিচারিক কিংবা পুলিশ হেফাজতে পাঠাতে বাধ্য নয়। উক্ত মামলায় আরো বলা হয়েছে, 167 এক ধারায় উল্লেখিত শর্তগুলো পূরণ না হলে ম্যাজিস্ট্রেট আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে তো নয়, বরং জেল হেফাজতে পাঠানোর জন্য আদেশ দিতে পারবে। ওই মামলায় বলা হয়েছে যে 167 একে যে শর্তগুলো আছে, এই শর্তগুলো যদি পূরণ না হয় তাহলে রিমান্ড তো পরের কথা, কারাগারেই কি পাঠাতে পারবেন। তো এটা ছিল আমাদের 2-এর ক নাম্বার প্রশ্ন। তো 2-এর ক নাম্বার প্রশ্নে যেটা জানা, মানে যেটা জানতে চেয়েছিল সেটা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, আর যদি কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয় তাহলে তাকে কি করবে, মানে সেই ক্ষেত্রে করণীয় কি। তাহলে আমরা এই যে যে মোটামুটি যেটা আলোচনা করলাম, এটা কিন্তু পরোয়ানা ব্যতীত গ্রেফতারের ক্ষেত্রে, পরোয়ানা ব্যতীত। আর পরোয়ানা সহ গ্রেফতার কথা জায়গা পড়ি নাই। পরোয়ানা সহ যদি গ্রেফতার করে তাহলে 81 ধারায় অনতিবিলম্বে ম্যাজিস্ট্রেট বা আদালতের কাছে হাজির করতে হবে। তো আপনি এই জায়গায় একটু লিখে নিন, স্টার দিয়ে লেখেন যে উল্লেখ্য যে পরোয়ানা সহ গ্রেফতারের ক্ষেত্রে 81 ধারা অনুযায়ী অনতিবিলম্বে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে আসামিকে। হ্যাঁ, এই জায়গায় একসাথে লিখে নেন, উল্লেখ্য যে 81 ধারার বিধান অনুসারে, উল্লেখ্য যে 81 ধারার বিধান অনুসারে পুলিশ কোনো ব্যক্তিকে পরোয়ানা সহ গ্রেফতার করলে, পুলিশ কোনো ব্যক্তিকে পরোয়ানা সহ গ্রেফতার করলে, গ্রেফতার করলে কোনো প্রকার বিলম্ব ছাড়া, কোনো প্রকার বিলম্ব ছাড়া উক্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা আদালতের নিকট হাজির করবে। আপনাদের লিখিত পরীক্ষা আছে কবে যেন ভাই, মনে আছে তো? পরীক্ষাটা সিরিয়াসলি দিয়েন সবাই, মানে আসল পরীক্ষা যেভাবে দেন ওইভাবে একটু সিরিয়াসনেস নিয়ে দিয়েন। জি,
স্যার হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবারে পরীক্ষা না স্যার? রোববারে পরীক্ষা রিটেন। ও, বৃহস্পতিবারে না বললেন একটা কি জানি। কামরুজ্জামান সাহেব, এক জিনিস আর এক জায়গায় যোগ করে ফেললে হবে না, বুধবারে তো অনলাইন এমসিকিউ গ্রুপের। ও আচ্ছা আচ্ছা। দেখেন, আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসি। দুইয়ের খ প্রশ্নটা যদি আমরা দেখি, যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর সংশ্লিষ্ট ধারা ও বিখ্যাত মামলার রায়ের প্রেক্ষিতে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার সমূহ আলোচনা করুন। এবারের প্রশ্ন আপনাদের, এবার বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন এসেছে যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর সংশ্লিষ্ট ধারা ও বিখ্যাত মামলার রায়ের উল্লেখে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার সমূহ আলোচনা করুন। তো যারা মোটামুটি এই এই প্রশ্ন আগে যেটা পড়লাম ওইটাও যদি যারা পারেন নাই, তার তার দরকার ছিল ওই এইভাবে বলবেন যে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে অমুক 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 তারাই, গ্রেফতার করলে এই বিধান অনুসরণ করবে। এই সম্পর্কে বিখ্যাত মামলা হচ্ছে কি, ব্লাস ভার্সেস বাংলাদেশ। তো দেখেন, আহ, আমরা চলে আসি এই প্রশ্নের উত্তরে, চলে আসি যে গ্রেফতারকৃত ব্যক্তির ক্ষয়ের উত্তর, যে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার সম্পর্কে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 নিম্নোক্ত ধারায় আলোচনা করা হয়েছে। তো এটা কিন্তু অলরেডি আমরা ওই যে একটু আগে আলোচনা করছি, তারপরেও দেখেন একই কথা লেখা। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর আন্ডারলাইন করেন ধারা 61 এবং সংবিধানের আন্ডারলাইন করবেন 33 অনুচ্ছেদ অনুযায়ী আটককৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত আন্ডারলাইন করবেন গ্রেফতারকৃত স্থান থেকে ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যাওয়ার সময় বাদ দিয়ে পুলিশের হেফাজতে 24 ঘন্টার বেশি রাখতে পারবে না। অর্থাৎ আপনার যদি স্থান থেকে ওই কোর্টে যাইতে যদি 5 ঘন্টাও লাগে, ওই 5 ঘন্টা কিন্তু 24 ঘন্টার মধ্যে কাউন্ট হবে না, বাদ যাবে। ওই 5 ঘন্টা ছাড়া 24 ঘন্টা। অর্থাৎ আইনের বিধান অনুসারে আটকের 24 ঘন্টার মধ্যে আটককৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা আদালতের সামনে উপস্থাপন করতে হবে। এটা তো উপরেই পড়লাম। তারপরে দেখেন যে সংবিধানের অনুচ্ছেদ 33-1 অনুসারে আটককৃত ব্যক্তিকে যথাসম্ভব আন্ডারলাইন করবেন শীঘ্রই গ্রেফতারের কারণ না জানিয়ে আটক রাখা যাবে না। এটা বুঝেন, বলতেছে যে যারা গ্রেফতার করা হলো, কি কারণে তারা গ্রেফতার করছে, অবশ্যই তারা কি গ্রেফতার করে তারা 2 দিন আটক রাখা যাবে না। উক্ত ব্যক্তিকে আন্ডারলাইন করেন তার আইনজীবীর সাথে পরামর্শ ও তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা, এটা হচ্ছে তার মৌলিক অধিকার। সংবিধানের 33 অনুচ্ছেদ, সংবিধানের 26 থেকে 47 অনুচ্ছেদ পর্যন্ত আলোচনা করছে মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। মৌলিক অধিকার থেকে যদি কাউকে বঞ্চিত করে সে রিট করে, রিট সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী রিট করে। তাহলে 33 অনুচ্ছেদ তো মৌলিক অধিকার যে অবশ্যই কাউকে গ্রেফতার করে কি করতে হবে, তারে আটকের কারণ জানাতে হবে। আর একটা জিনিস এখানে দেখেন, অনেক ক্ষেত্রে আমরা ধরেন একজন ব্যক্তি খুব বড় একটা অপরাধ করছে, আমরা জানি যে সে অপরাধ করছে, ধর্ষণ করছে বা খুন করছে, অনেক খুব বাজে একটা অপরাধ, তখন আমরা পাবলিক বা অন্যান্য সাধারণ মানুষজন বলি যে তার পক্ষে কোনো আইনজীবী কি অ্যাডভোকেসি করতে রাজি হয় না। কিন্তু যতই আপনি অ্যাডভোকেসি করতে রাজি হন বা না হন, একসময় সরকারই তার পক্ষে একজন কি আইনজীবী নিয়োগ দেবে। কারণ আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার একটা অভিযুক্ত ব্যক্তির কি অধিকার, মৌলিক অধিকার। এটা সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে, 33 অনুচ্ছেদ। তারপরে দেখেন সংবিধানের আন্ডারলাইন করেন 35-4 অনুসারে, অনুচ্ছেদ 35-4 অনুসারে কোন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে আন্ডারলাইন করবেন নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। মানে আপনি একজন আসামিরে কখনোই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। সে যদি স্বেচ্ছায় দোষ স্বীকার করে সেটা তার ব্যাপার, ওই যে 164 করে, কিন্তু বিচার পর্যায়ে গিয়ে কারো নিজের বিরুদ্ধে দোষ স্বীকার করতে বাধ্য করা যাবে না। তাহলে এই যে বিখ্যাত মামলা যদি দেখি আমরা, ওই একই কথা, যে ব্লাস ভার্সেস বাংলাদেশ, 55 ডিএলআর এইচসিডি 2003 363। আপনার যদি এই ডিএলআর মিএলআর মনে না থাকে, জাস্ট বলবেন ব্লাস ভার্সেস বাংলাদেশ মামলায় বলা হয়েছে, ঠিক আছে, বা ব্লাস ভার্সেস বাংলাদেশ 55 ডিএলআর মামলায়
বলা হয়েছে, পেজ নাম্বার না দিলেও সমস্যা নাই। মামলায় 54 ধারার অধীনে গ্রেফতার এবং 167 ধারার অধীনে রিমান্ডের ক্ষেত্রে পুলিশ সহ সংশ্লিষ্ট সকলকে আন্ডারলাইন করেন 15টি নির্দেশনা প্রদান করা হয়। এই মামলায় নির্দেশনা দিয়েছে কয়টা? 15টা। পরবর্তীতে আপিল বিভাগ বাংলাদেশ ভার্সেস ব্লাস্ট 69 ডিএলআর এডি এত মামলা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে গোল দেন 10টি। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী মানে যারা এই গ্রেফতারের কাজ করে তাদের দিছে কয়টা? 10টা। আর জজ ম্যাজিস্ট্রেটে দিছে 9টা নির্দেশনা প্রদান করে। এসব নির্দেশনার মধ্যে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার সংক্রান্ত বিষয়গুলো নিচে উল্লেখ করা হলো। মানে এই যে যে পুলিশ আর আইন শৃঙ্খলা বাহিনীর দিছে কয়টা? 10টা। আর ম্যাজিস্ট্রেট বা জজরে নির্দেশনা দিছে কয়টা? 9টা। এই কি কি নির্দেশনা দিছে তার ভিতরে আমরা বেশ কয়েকটা একটু দেখি, দেখেন। স্যার এটা তো ব্রাউজ করছে বাংলাদেশ, স্যার নাম্বারগুলো স্যার এই জায়গায় কোনো আমরা এই জায়গায় এটা যে আপনি বলেন আপনার কমন সেন্স বুঝতে পারেন কিনা, আপনি উত্তর দেন। একটা হাইকোর্টে একটা আর একটা অ্যাপিলেট ডিভিশনে, এই তো বুঝে গেছে। এই যে দেখেন একটা আছে এইচসিডি মানে হাইকোর্ট ডিভিশন, ওইটার 15টা নির্দেশনা দিচ্ছে হাইকোর্ট ডিভিশন। আর এই যে 69 জেলার এডি অ্যাপিলেট ডিভিশন আইন শৃঙ্খলা বাহিনীর দিছে 10টা। আর জজ ম্যাজিস্ট্রেট দিছে যে কয়টা? 9টা। তাহলে আপনি আপনি যদি এভাবে বলেন যে আগে বললো 15 আবার 10 9টা, 15টা দিছে কে? হাইকোর্ট। আর এই যে যে অ্যাপিলেট ডিভিশন আইন শৃঙ্খলা বাহিনীর দিছে কয়টা? 10টা। আর জজ ম্যাজিস্ট্রেট দিছে। ধন্যবাদ। তো কি কি নির্দেশনা দিছে একটু পড়ি, দেখেন। যে আন্ডারলাইন করবেন, গ্রেফতারের সময় আইন প্রয়োগকারী কর্মকর্তা তার পরিচয়পত্র দেখাবেন। যদি কাউকে গ্রেফতার করতে আসে অবশ্যই সেই কর্মকর্তা দেখাবে যে আমি হলো সাব ইন্সপেক্টর অমুক, এই যে আমার পরিচয়। বুঝতে পারছেন? পরিচয় না জেনে গ্রেফতার করা যাবে না। তারপরে দেখেন, কোনো ব্যক্তিকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে গ্রেফতারের স্মারকলিপি প্রস্তুত করতে হবে। আন্ডারলাইন করেন, স্মারকলিপি মানে হচ্ছে যেখানে গ্রেফতারের তারিখ সময় উল্লেখ সহ গ্রেফতার ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করবেন। যদি গ্রেফতার করেন তাহলে স্মারকলিপি মানে লিখবেন যে কখন গ্রেফতার করা হলো, কাকে গ্রেফতার করা হলো, স্বাক্ষর থাকবে, সময় উল্লেখ থাকবে। ঠিক আছে? কারণ এটা উল্লেখ করলে হবে কি, অনেক সময় পুলিশ কাউরে গ্রেফতার করে থানায় 2-3 দিন রাখে তারপরে গ্রেফতার দেখায়, কিন্তু এর আগে যে কয়েকদিন আছে এটা হলো বোনাস। বুঝতে পারছেন? এটা তো এই কারণে পুলিশ এই 54-এ তার তো অসীম ক্ষমতা দিয়েছে বিনা পরোয়ানায় গ্রেফতার করার। এই এই 54-এর ক্ষমতা পুলিশ অনেক অপব্যবহার করে, যে কারণে লাস্ট এই রিট পিটিশন দায়ের করে পুলিশের 54 কে চ্যালেঞ্জ করে যে কেন তারা এরকম এই অপরিসীম ক্ষমতা ভোগ করবে। তখন হলো হাইকোর্ট ডিভিশন 15টা দিক নির্দেশনা দিল, আর অ্যাপিলেট ডিভিশন দিল 10টা আর 9টা। দেখেন, তারপরে দেখেন যে গ্রেফতারের সময় যদি গ্রেফতারকৃত ব্যক্তির, আন্ডারলাইন করেন, বন্ধু বা নিকটাত্মীয় পাশে না থাকেন তবে গ্রেফতারের পর যত সম্ভব, যত দ্রুত সম্ভব, আন্ডারলাইন করেন 12 ঘন্টার ঊর্ধ্বে নয়, গ্রেফতার ব্যক্তির বলে দেওয়া আত্মীয় বা বন্ধুকে গ্রেফতারের তারিখ সময় এবং হেফাজতে রাখার স্থান অবহিত করবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনি গ্রেফতার করে নিয়ে গেলেন, তার আত্মীয় স্বজন আর জানালেন না, সে ওই জায়গা থাকলো, তারে খুঁজে বেড়াচ্ছে, পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে অবশ্যই গ্রেফতার করার কত ঘন্টার মধ্যে? 12 ঘন্টার মধ্যে তারে তার যে আত্মীয় স্বজন বা বন্ধু আছে তাদেরকে জানাতে হবে যে অমুক রে গ্রেফতার করা হয়েছে, অমুক থানায় আছে, তাকে যদি আপনারা জামিন করাইতে চান থানায় এসে দেখা করেন। বুঝতে পারছেন? অবশ্যই টাকা পয়সা নিয়ে আইসেন সাথে করে। দেখেন জি। তারপরে দেখেন, হ্যাঁ ওই যে যাই হোক, দেখেন তারপরে দেখেন যে গ্রেফতার গ্রেফতার ব্যক্তিকে গ্রেফতারকৃত হবে, গ্রেফতারকৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব তার পছন্দের আইনজীবীর সঙ্গে পরামর্শ সুযোগ দিবেন। যাকে গ্রেফতার করা হয়েছে তাকে যত দ্রুত সম্ভব কি করবেন? আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ দিবেন। এই পুলিশকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করি বলে আপনারা আবার কেউ মাইন্ড করেন না। আমার মামা পুলিশ ছিলেন, আমার কাজিন পুলিশ, আমার খালু পুলিশ ছিলেন। তো এটা হচ্ছে যে আমার বন্ধু কয়েকজন বেশ পুলিশ আছে, এগুলা সব প্রফেশনে তো মোটামুটি এদিক সেদিক আছে, এই কারণে ফান করা। দেখেন তো
আর বেশি ফান যে কারণে করা, রিসেন্টলি যে সম্পদের পাহাড়টা দেখা যাচ্ছে পুলিশের একেবারে মাথার কর্মকর্তাদের, এই কারণে। তো দেখেন যে গ্রেফতারকৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব তার পছন্দের আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ দিবেন। গ্রেফতার গ্রেফতারকৃত লেখেন, গ্রেফতারকৃত ব্যক্তির দেহে আন্ডারলাইন করবেন কোনো প্রকার আঘাতের চিহ্ন থাকলে তা লিপিবদ্ধ করতে হবে। দ্রুততম সময়ে নিকটতম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাবেন। গ্রেফতারের সময় তার শরীরে যদি কি থাকে, কোনো আঘাতের চিহ্ন থাকে, তা ওই স্মারকলিপিতে লিপিবদ্ধ করবেন এবং তাকে যত দ্রুত সম্ভব কি করবে, হাসপাতালে পাঠাতে হবে। পরেরটা দেখেন, নারীদের জন্য নারী কনস্টেবলের উপস্থিতি নিশ্চিত করতে হবে। পুরুষ মানুষ কি নারীদের গ্রেফতার করতে পারবে? পারবে না। অবশ্যই কি লাগবে, নারী কনস্টেবল লাগবে। তারপরে দেখেন, গ্রেফতার প্রক্রিয়ার পুরো বিষয় পুলিশ তার ডায়েরিতে লিখে রাখবে, যা প্রমাণ হিসেবে সংরক্ষিত থাকবে। তো ইত্যাদি, লাস্টে কমা দিয়ে লেন ইত্যাদি। কে আছে তানভীর? তো এটাই মোটামুটি একই কথা। যার যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। এই প্রশ্ন যেভাবেই আসুক না কেন, আমি যদি পরীক্ষার হলে উপস্থিত থাকতাম, আমি যদি পরীক্ষা দিতাম, আমি যা জানি তাই দিয়ে সাজাই গুছাই আমরা পড়াই ফিরি। গ নাম্বার, আচ্ছা 2-এর গ দেখি ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে অভিযুক্ত ব্যক্তিকে কিভাবে শাস্তি প্রদান করা যায় আলোচনা করুন। একই মামলায়, মামলা একটা, কিন্তু একজন ব্যক্তির শাস্তি দিছে কয়টা দ্বারাই, একাধিক দ্বারাই। আমাদের ফৌজদারি কার্যবিধি 35 ধারায় বলছে, ধরেন ডিপজল একজন আসামি, ডিপজলের বিরুদ্ধে একটা মামলায় তার চুরির অভিযোগ আছে, তারপরে আপনার প্রতারণার অভিযোগ আছে বা চোরাই মালের অভিযোগ আছে। তো মামলায় একটা, তার বিরুদ্ধে ধারা কয়টা, 3টা। তাহলে যদি আদালত তাকে ওই বিচার শেষে চুরির জন্য 3 বছর, চোরাই মালের জন্য 3 বছর, প্রতারণার জন্য 1 বছর দেয়, তাহলে এই সাজাটা সে কিভাবে ভোগ করবে, এই সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 35 ধারায়। বলছে যে আদালত যদি কোনো নির্দেশনা না দেয়, তাহলে আগে চুরির 3 বছর, পরে চোরাই মালার 3 বছর, এরপর প্রতারণার 1 বছর, তার মানে মোট খাটা লাগবে কত, 7 বছর। 3 3 6 আর 1 7। বাট আদালত যদি নির্দেশ দেয় তাহলে সকল সাজা একসাথেও শুরু হতে পারে। অর্থাৎ তাহলে সকল সাজা যদি একসাথে শুরু হয়, তাহলে তার খাটা লাগতেছে কত, 3 বছর খাটলেই সব সাজা শেষ হয়ে যাচ্ছে। তাহলে 35-এর মূল কথা হলো যে বিচার হতে হবে একজন ব্যক্তির একই মামলায় কয়টা অপরাধে, একাধিক অপরাধ। তাহলে সেই ক্ষেত্রে যদি একাধিক অপরাধে তাহলে দণ্ড দেওয়া হয়, তাহলে ওই একাধিক অপরাধের সাজা কি একসাথে শুরু হবে নাকি একের পর এক? আদালত যদি কিছু না বলে তাহলে আগে একটা শেষ হবে, পরে আর একটা শুরু হবে। আর আদালত যদি বলে তাহলে সকল সাজা একসাথে শুরু হতে পারে। কত দ্বারা, 35 দ্বারা। আর একটা কথা, তবে যে একটা ব্যতিক্রম আছে, পর পর চলার ক্ষেত্রে, পর পর চলার ক্ষেত্রে 14 বছরের বেশি হবে না। অর্থাৎ যদি এরকম হয়, ধরেন যুগ্ম জেলা জজ, যুগ্ম দায়রা জজ একজন ব্যক্তিরে 3টা অপরাধে, ডাকাতির জন্য ধরেন 10 বছর, তারপরে ধর্ষণের জন্য 10 বছর, এরপরে ধরেন আহ ঘর পোড়ানোর জন্য 10 বছর, এক ওই ব্যক্তিরে 3টা অপরাধের জন্য 10 10 10 বছর করে সাজা দিল, তাহলে একই মামলায়, তাহলে 35 ধারা অনুযায়ী আদালত যদি কিছু না বলে তাহলে তো আগে 10 বছর, পরে 10 বছর, পরে 10 বছর খাটবে নাকি? আর যদি আদালত অনুমতি দেয় তাহলে সকল সাজা একসাথে শুরু হতে পারে। কিন্তু যদি সে আদালত যদি বলে যে একটার পর একটা শুরু হবে, তাহলে 10 বছর যোগ 10 বছর, 20 বছর যোগ 10 বছর, কত, 30 বছর খাটা লাগে। বাট অ্যাকচুয়ালি সেই জায়গা খাটবে কয় বছর, 14 বছর। মানে এই জায়গায় একটা সীমাবদ্ধতা আছে যে পর পর চলার ক্ষেত্রে 14 বছরের বেশি সাজা পাবে। আর একটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট আদালত যদি দেয়, তাহলে পর পর চলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার দণ্ড প্রদানের যে ক্ষমতা তার দ্বিগুণের বেশি হবে না। অর্থাৎ প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি করে একটা অপরাধে, যদি একটা অপরাধে মানে একটা মামলায় একাধিক অপরাধে সাজা দিল, বা একটার পর একটা চলবে, বা সে সর্বোচ্চ খাটবে কত, 5 দুগুণী মানে 10 10 বছর। দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে কত, 3 দুগুণী 6, 3 দুগুণে 6। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলো 4 বছর। একটু পড়ি দেখি, এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে।
তো এই জিনিসটা গুরুত্বপূর্ণ। একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে যে শাস্তি প্রদান করা যায়, ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 35 ধারা অনুসারে যখন কোনো ব্যক্তি একই বিচারে, আন্ডারলাইন করবেন, 2 বা ততোধিক অপরাধের জন্য দণ্ডিত হয়। কয়টা অপরাধের জন্য দণ্ডিত হয়েছে? 2 বা ততোধিক অপরাধের জন্য দণ্ডিত হয়, তখন দণ্ডবিধির 71 ধারার বিধানাবলী সাপেক্ষে আপনারা কেউ কি বলতে পারবেন দণ্ডবিধির 71 ধারায় কি আছে? তানভীর বলেন। মনে করেন বেতন পায় একটা জনসমাজে একজনকে একটা খুশি একটা লাভ দিয়ে তারপর সব এখন এই যে তার কথা ঘটনা ঘটছে এটাকে একটা হিসেবে কাউন্ট করে মামলা করতে হবে। এই চারটা একজন একজন ব্যক্তিরই যদি এইভাবে মনে করেন যে একজন ব্যক্তির 50টা বেতের বাড়ি দিছে, তাহলে প্রতিটা বেতের বাড়ির জন্য যদি এক একটা মামলা করেন, তাহলে মামলা হয় 50টা, তার সাজা হয় 50 বছর। কিন্তু এই জায়গা 50টা মামলা হবে না, এই জায়গা সবগুলো মানে কার্য মিলে অপরাধ হবে কয়টা? একটা। এটাই বলছে দণ্ডবিধির কত ধারায়? 71 ধারায়। তাহলে আদালত এমন 2 বা ততোধিক অপরাধের জন্য বর্ণিত শাস্তি যা আদালত প্রদান করতে এখতিয়ার সম্পন্ন, সেটা হতে পৃথক পৃথক শাস্তিতে তাকে দণ্ডিত করতে পারে। এইটুক পরে কিছুই বোঝা যায় না। আপনি এমন ভাবে বলবেন, আপনার ভাষায় বলবেন, একেবারে এমন না যে এটা আক্ষরিক ভাষা আক্ষরিক লিখতে হবে আক্ষরিক ভাবে। আপনি লিখবেন যে যদি কোনো ব্যক্তিকে একটা মামলায় একাধিক অপরাধে দণ্ড দেওয়া হয়, কারাদণ্ড দেওয়া হয়, তখন ওই কারাদণ্ড সে কি একসাথে ভোগ করবে, একই সাথে ভোগ করবে, নাকি একটা ভোগ করার পর আর একটা ভোগ করবে, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 35 ধারায়। তো দেখেন, এমন শাস্তি কারাবাসের সমন্বয় হলে, আন্ডারলাইন করবেন, একটি কারাবাস শেষ হওয়ার পর অন্যটি শুরু হবে। যদি এই শাস্তি কিসের সমন্বয় হয়? কারাবাসের। তাহলে একটা শেষ হওয়ার পর অন্যটা কি শুরু হবে। কিন্তু আদালত নির্দেশ প্রদান করলে এমন কারাবাস একত্রে চলতে পারে। আন্ডারলাইন করেন, আদালত যদি কি দেয়, তার মানে আদালত যদি নির্দেশ না দেয় তাহলে কি ধরে নেওয়া হবে? একটার পর একটা। অর্থাৎ আদালত যদি এমন নির্দেশ প্রদান না করে, তাহলে একটি কারাবাস শেষ হওয়ার পর অন্যটি শুরু হবে। এই জিনিস কিন্তু আমাদের প্রিলিতে খুব ভালোভাবে পড়া, মনে আছে কিনা আপনাদের? তারপর দেখেন, তবে পরপর কারাবাসের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে এই যে আন্ডারলাইন করেন 14 বছরের বেশি মেয়াদে কারাদণ্ড দেওয়া যাবে না। এই 14 বছরের বেশি মেয়াদে কারাদণ্ড দেওয়া যাবে না, অনলাইনে একজন উদাহরণ দেন তো ভাই, অনলাইন থেকে একজন কথা বলেন, এই লাইনটার ব্যাখ্যা দেন আমারে। স্যার ওই যে একটু আগে বললেন না যে স্যার ধরেন স্যার দুইটা মামলাই স্যার একই মামলায় স্যার ধরেন একটা হলো স্যার খুন করছে আবার ডাকাতিও করছে স্যার। এখন ওনারা স্যার ধরেন সাজা দিল স্যার, এখন ওই খুনের জন্য দিলে হলো ধরেন 10 বছর, ডাকাতির জন্য দিচ্ছে 10 বছর। তো পরবর্তীতে যখন এটা কারাবাসের স্যার সমন্বয়টা করা হবে তখন তো একজনের স্যার 20 বছর হয়ে যাচ্ছে। তখন স্যার এই আইন অনুযায়ী স্যার ওই আপনার 14 বছরের কারাদণ্ডের বেশি দেওয়া যাবে না স্যার। বুঝছেন? আমি তো কিছু বুঝি না। বুঝছি স্যার, কিন্তু খুনের ক্ষেত্রে উদাহরণটা আমি চিনি না স্যার। আচ্ছা, না ওনার মানে কথা হইছে, বাট আমি সাউন্ড বুঝি নাই। হ্যাঁ, 30 বছর দিলেও কাটবে কত বছর? 14 বছর, কারণ একটার পর একটা চলার ক্ষেত্রে 14 বছরের বেশি হবে না। আসেন, আম্বানি সাহেবের ওয়াইফ নাকি এক বোতল পানি খায়, তার দাম 1.5 কোটি না কয় কোটি টাকা জানি। তো যাই হোক, 1.5 লাখের বেশি দেখছি আমি, লাখ দেখি নাই। যাই হোক, আপনাদের দেখাবো আমি পোস্টে। আসেন, তাহলে আমরা আসি যে, তবে পরপর কারাবাসের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে 14 বছরের বেশি মেয়াদের কারাদণ্ড দেওয়া যাবে না। আশা করি বুঝতে পারছেন। মানে একই মামলায় আমি একটা উদাহরণ দিলাম যে যুগ্ম দায়রা জজ, যে একজনের একটা ডাকাতি, ধরেন অতিরিক্ত দায়রা জজই দিল যে ধর্ষণের জন্য 10 বছর, ডাকাতির জন্য 10 বছর, আর ঘর পুড়ায় দেওয়ার জন্য 10 বছর। তাহলে বললো যে সাজা একটার পর একটা চলবে। তো একই মামলায় যদি হয়, তাহলে একটার পর একটা চলার ক্ষেত্রে সর্বোচ্চ কত বছর হবে? 30 বছর। কিন্তু এই জায়গা হবে না, সর্বোচ্চ কত? 14।
তারপরে দেখেন, মামলাটি ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার করলে, কোন ম্যাজিস্ট্রেট, বিচারিক না নির্বাহী? বিচারিক ম্যাজিস্ট্রেট। মোট শাস্তির পরিমাণ উক্ত ম্যাজিস্ট্রেট তার সাধারণ এখতিয়ারে যে শাস্তি প্রদান করতে পারে তার দ্বিগুণের বেশি হবে না। মামলাটা যদি কে কে করে, ম্যাজিস্ট্রেট যদি বিচার করে, তাহলে ম্যাজিস্ট্রেটের, এটা একটা জিনিস মনে রাখবেন, ম্যাজিস্ট্রেটের সাধারণ এখতিয়ার শব্দটা বললেন, সাধারণ এখতিয়ার বলেন। ম্যাজিস্ট্রেটের দণ্ড দেওয়ার সাধারণ এখতিয়ার কত ধারায় আর বিশেষ এখতিয়ার কত ধারায়? কত? কালকে তো কত ছিলাম স্যার গত ক্লাসে। কতদিন বলছে কিন্তু, সাধারণ এখতিয়ার 32 ধারা আর বিশেষ এখতিয়ার কত, 33 ক। সাধারণ এখতিয়ার বলে একজন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 5 বছর কারাদণ্ড 10,000 টাকা জরিমানা। আর বিশেষ এখতিয়ার বলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে কত, 7 বছর। আর জরিমানা কত? জরিমানা ওই জায়গায় উল্লেখ নাই, তার মানে মানে 10,000-এর বেশিও দিতে পারে। তো গ নাম্বার প্রশ্ন 35 ধারা কে বুঝেন নাই ভাই? অনলাইনে বুঝেন নাই কেউ আছেন, বা আমাদের সামনে যারা আছেন বুঝছেন কিনা? বুঝছি স্যার। আচ্ছা, আমরা 2-এর ঘ নাম্বার প্রশ্ন দেখি। 29 গতে হলো কি বিচার করবে? মৃত্যুদণ্ড ছাড়া যে কোনো অপরাধের বিচার করতে পারে চিফ জুডিশিয়াল, অতিরিক্ত চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন। আর প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 10 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার করতে পারে। তবে বন্ধুরা, যাই বিচার করুক না কেন, সাজা দিবে 33-এর কত, সর্বোচ্চ কত, কতদিন পড়ছে? আমরা 2-এর ঘ নাম্বার প্রশ্নটা দেখি, যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে তার সাজার মেয়াদ মূল কারাদণ্ড থেকে কি বাদ যাবে? আলোচনা করুন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি জেল হাজতে থাকে, তাহলে তার যে সাজার মেয়াদ, যতদিন সে সাজা খাটলো, এটা কি মূল কারাদণ্ড থেকে বাদ যাবে কিনা? এটা আমরা জানি, ফৌজদারি কার্যবিধির 35 কথা ধারাতে বলছে, ধরেন ডিপজল গাজার মামলার আসামি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন, সে মামলা চলাকালীন সময়ে অলরেডি 2 মাস কারাগারে ছিল এবং মূল মামলায় তার 6 মাস কারাদণ্ড দিয়েছে, তাহলে সে আর খাটবে কতদিন? 4 মাস। ওই 2 মাস মামলা চলাকালীন সময়ে যে সময়টা সে কেটেছে, এটা 6 মাস থেকে কি হবে, বাদ যাবে। এবং যদি এরকম হয় যে তার সাজা দিছে 6 মাস কিন্তু অলরেডি সে 7 মাস কেটে ফেলছে, তাহলে সাথে সাথে মুক্তি দেবে। আর যদি কোনো সাথে অর্থ, সাথে তাহলে কি দেবে? তবে এই 35-এর ক ধারাটা কোন ধরনের দণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য না? মৃত্যুদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য না। তো এটাও গুরুত্বপূর্ণ। দেখেন, এখান থেকে সমস্যামূলক প্রশ্ন আসতে পারে, খুবই সম্ভাবনা আছে। আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখি, যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে তার সাজার মেয়াদ। ফৌজদারি কার্যবিধি 1898 গোল দিবেন 35 ক ধারা অনুসারে গোল দিবেন, বিচার চলাকালে আসামি জেল হাজতে থাকলে, কোথায় থাকলে? জেল হাজতে, এবং বিচার শেষে আসামি দণ্ডপ্রাপ্ত হলে, সেক্ষেত্রে দণ্ডিত হওয়ার পূর্বে আসামি যে মেয়াদে কারাবাসে ছিল তাকে দিতে হবে, বাদ দিতে হবে। কিন্তু উক্ত হাজতবাসের মেয়াদ বাদ দেওয়া হবে না, আন্ডারলাইন করবেন, যদি আসামি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। বিচার শেষে যে কারাদণ্ডে দণ্ডিত হয়েছে তা অপেক্ষা দণ্ডিত হওয়ার পূর্বে অধিক মেয়াদে কারাবাস থাকলে আসামিকে কারাবাস থেকে মুক্তি দিতে হবে, এবং আসামিকে যদি অর্থদণ্ডে দণ্ডিত করা হয় তাহলে উক্ত অর্থদণ্ড কি হবে, মকুব হবে। তাহলে অনলাইনে যারা আছেন 35 ধারাটা একজন 35 ক ধারাটা একজন ব্যাখ্যা করেন, অনলাইনে যারা আছেন ভাই। স্যার 35 কদারাটা হচ্ছে এরকম। স্যার ধরেন আমার নামে একটা মামলা হয়েছে, স্যার মাদক মামলাই ধরেন, মাদক মামলা হলেও স্যার আমার ওই জামিন করাইতে করাইতে তো দেখা যায় স্যার আমি 1.5 মাস ধরে ধরেন হাজতে আছি। তো পরবর্তীতে বিচার শেষে স্যার আমার ধরেন 1 বছরের সাজা হলো। তো সাজা হওয়ার পরে স্যার এই যে আমি 1.5 মাস পূর্বে খাটছিলাম স্যার, এই 1 বছরের সাথে ওই 1.5 মাস স্যার ওইখান থেকে বাদ চলে যাবে। আর একটা পয়েন্ট যেটা বললেন স্যার, এটা হলো এই যে যদি স্যার আমার কোনো জরিমানা থাকে, এরকম যদি হয় যে স্যার আমাদের 6 মাসের সাজা দিছে কিন্তু অলরেডি স্যার 7 মাস
আগে মানে খেটে অলরেডি বসে আছি, তাহলে আমার ওই সাথে সাথে মুক্তি দিয়ে দিবে, এবং যদি স্যার আমার কোনো জরিমানা থাকে ওইটাও স্যার মকুব করে দিবে। জি, বুঝতে পারছেন? তাহলে এই ছিল জি আমাদের। স্যার, হ্যাঁ, বলেন। বুঝছি স্যার, বুঝছি। তাহলে এটা ছিল আমাদের ফৌজদারি কার্যবিধির যে সাজেশন আমরা দিয়েছিলাম, সেখানকার 1 আর 2 নাম্বার প্রশ্ন। তো আজকে যেটা দিয়েছি এটা একটু দেখেন। আজকে যেটা দিয়েছি একটু দেখেন। আজকে আমি একটু টায়ার্ড, বুঝতে পারছেন? একেবারে 3টা থেকে শুরু করতে আজকে এই পর্যন্ত থাক। আজকে থাক এই থাক পর্যন্ত। স্যার, স্যার থাক স্যার, অনেক অনেক থাক ধন্যবাদ স্যার, স্যার। ভালো লাগছে স্যার ক্লাসটা। তাহলে আপনাদের নেক্সট পড়া আসসালামু 5টা 30-এ। জি স্যার, ঠিক আছে? একদম জি স্যার, জি সুন্দর। স্যার। এক্সাম ঠিক কি আছে স্যার, বৃহস্পতি? ওকে ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।